নমস্কার, আমি সন্দীপা। শুরু করছি উত্তরের সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের বিশেষ সংবাদ। বিএসএফ সিআইএসএফদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে বিজেপি নেতারা। ডকুমেন্টস আছে বলে মালবাজার জনসভায় বিস্ফোরক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও সিএএ এনআরসি নিয়েও সরব হন তিনি। বকেয়া মজুরি নিয়ে সমস্যা মালিক ও শ্রমিকদের মধ্যে, তারপর দীর্ঘদিনের অচলাবস্থা। অবশেষে স্বাভাবিক ছন্দে ফিরছে মাল ব্লকের শাইলি চা বাগান। আগামীকাল মুখ্যমন্ত্রীর জনসভা। তোড়জোড় প্রস্তুতি মুখ্যমন্ত্রী আসার আগে আজ জলপাইগুড়ির মালবাজারে মুখ্যমন্ত্রীর সভা। আগামীকাল শুক্রবার জলপাইগুড়ি শহরের এবিপিসি ময়দানে মুখ্যমন্ত্রীর সভা। আর এই সভাকে ঘিরে জোর প্রস্তুতি শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে দেখা গেল মঞ্চ বাঁধার কাজ। মাঠের পাশেই হেলিকপ্টারে করে এই সভা মঞ্চে আসবেন মুখ্যমন্ত্রী বলে ইতিমধ্যে হেলিকপ্টার ট্রায়াল রান হয়। আর তারই জন্য বৃহস্পতিবার সকাল থেকেই মঞ্চের কাজ থেকে শুরু করে মাঠের সব কাজই খতিয়ে দেখছে জেলা প্রশাসন। জনসভাকে সুস্থভাবে পরিচালনা করতে প্যান্ডেলের ভিতরে কয়েকটি ব্যারিকেড করা হয়েছে, চলছে তারই কাজ। বিজেপি নেতারা এনআই এর সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, আমার কাছে ডকুমেন্টস আছে। মালবাজার জনসভায় বিস্ফোরক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বিজেপি নেতারা বিএসএফ সিআইএসএফ কে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর্মি হাসপাতালগুলো পর্যন্ত বিজেপি অর্গানাইজারদের হাতে দিয়ে দিয়েছে। দেশে আর্মি কখনো রাজনীতি করেনি। এদিন ফের একবার সিএএ এনআরসি নিয়ে সরব হন মমতা। তিনি বলেন, আমরা এনআরসি করতে দেব না। বিজেপির বিরুদ্ধে একমাত্র সাহস করে প্রতিরোধ করতে পারে বাংলাই, একথাও এদিন মনে করিয়ে দেন মুখ্যমন্ত্রী। বিজেপি দেশকে শেষ করছে বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। তার কথায়, দেশে একদলীয় গণতন্ত্র চাইছে বিজেপি। বাংলা বাঁচলে ঐক্যশ্রী রূপশ্রী বাজবে। দেশে কোথায় গণতন্ত্র? এদিন প্রশ্ন করেন মমতা। কেন 3 বছর টাকা আটকে রেখেছে সে প্রশ্ন করেন তিনি। পাশাপাশি মমতার কথা, আমরা দিল্লির কাছে হাত পাতবো না। ইডির উদ্ধার করা সব টাকা বিজেপির ফান্ডে চলে গিয়েছে বলেও এদিন বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ईडी जो रुपया लिया है हम गरीब लोगों को बांट देगा। अरे भाई, वो तो जितना रुपया लिया है वो तो आपका पार्टी फंड में कब चला गया? बहुत पार्टी फंड में चला गया। रुपया लेते हैं और बोलता है बीजेपी पार्टी को दे दो। ऐसे बहुत सारे आदमी मेरे को चुपचाप करके बोला, छुपा रुस्तम का बात। और जो 3000 कोटी टका तुम जनता से लिया, वो अगर तुम देंगे भी तो बंगाल को जो जनता है 21 करके रुपया लेगा। आप क्या 21 रुपया के लिए फिर और झूठ बोले कौवा काटे में जाएंगे? क्या करते देव ना, कारो अधिकार केड़े निते देव ना। मने राखबेन, আপনি যখনই অ্যাপ্লাই করবেন সঙ্গে সঙ্গে আপনার লক্ষ্মীর ভান্ডার কোথায় যাবে? কন্যাশ্রী পাবে না, বিনা পয়সায় রেশন পাবে না, ভারতবর্ষের নাগরিক হবে না, বাংলার নাগরিক হবে না। আপনাকে দিয়ে লিখিয়ে নেওয়া হচ্ছে আপনি অনুপ্রবেশকারী, অর্থাৎ আপনি বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করেছেন। জিজ্ঞেস করুন না, এটা যদি এত ভালো হয়, যারা বিজেপির প্রার্থী তারা কেন করছে না? পার্টির 4টে লোক আদৌ নাম আছে কিনা কে জানে? কেউ করেনি কেন? তার কারণ আসামের লোক দেখে নিয়েছে। আমার এখানেও আপনারা দেখেছেন একজন মারা গেল এনআরসির ভয় পেয়ে। কেউ মারা যাবেন না। আমি তো আছি আপনাদের পাহারাদার। আমি জমিদার নই। আমি দিল্লি থেকে এসে রাজনীতি করি না, আমি এই মাটিতে রাজনীতি করি। আমি আপনাদের মাটির লোক। এনআরসি করতে দেব না, কারো অধিকার কেড়ে নিতে দেব না। क्या कर ली एनएससी? हम ना तो एनआरसी करेंगे, हम ना तो डिटेंशन कैंप करेंगे। हमारा जितना मजदूर बाहर में है, आपको स्वास्थ्य साथी कार्ड मिलते हैं। हम बाहर को जो मजदूर है वो लोगों को लिए भी एक वेब पोर्टल चालू किया है। अगर उसका कोई दिक्कत है तो हम लोगों को जनाएगा, हम लोग को याद में ले आएगा और उसको भी हम अलग से 5 लाख रुपया का और एक स्वास्थ्य साथी कार्ड को देगा। इसी के लिए
घर में इधर में जो है उसको स्वास्थ्य साथी कार्ड अलग और बाहर में जो है उसको पास कुछ नहीं है। इसी के लिए अगर वो उसको कोई तकलीफ हो तो स्वास्थ्य साथी कार्ड दिखा के वो बिना पैसा में ट्रीटमेंट कर सकता है। 5000 বাড়ি তৈরি করবার জন্য আমরা রাজ্য সরকার থেকে করব, সেন্ট্রাল গভর্নমেন্টের দয়া চাই না। যারা মানুষকে দেখে না, 100 দিনের কাজের টাকা দেয় না, আবাসনের টাকা দেয় না, তার থেকে দয়া চাই না। টাকা প্রশাসনই দেবে, প্রশাসন করবে, কিন্তু পারমিশনটা করতে এত টাইম লাগছে কেন? বিজেপি এসে বলবে, প্রধানমন্ত্রী এসে বলবে, তারপরে টাকাটা তো আপনারা দেবেন না, টাকাটা তো আমরা দেবো, তারে কেন করতে দিচ্ছেন না? तराई डुवर्स दार्जिलिंग आज के कोनो भेदाभेद नहीं, सब शांति में है। पहले तराई डुवर्स में कैसा आग जलते थे, अभी देखिए हमारा सरकार आने के बाद हम करने नहीं दिया। दार्जिलिंग में शांति है, पहाड़ में, तराई डुवर्स में शांति है, जंगल महल में शांति है, सिलीगुड़ी में शांति है, कूच बिहार में शांति है, पूरा राज्य में शांति है। ये लोग चाहते हैं दंगा करने के लिए। मैं आप लोगों को शुभ साल का, नया साल का मुबारकबाद देने चाहती हूँ। शुभ नववर्ष, शुभ पयला बैशाख, आमादेर बांगलार प्रतिष्ठा दिवस। 2 ঈদ আসছে, আমিও প্রোগ্রাম করে 9 তারিখে আমার লাস্ট ইফতার আছে, ওটা আমার কনস্টিটিউয়েন্সিতে করি, করে যদি চাঁদ মোবারক হয় ভালো, 10 বা 11 ঈদ হবে, ইউএইতে দেখে তারপরে বলে। সুতরাং 10-11 আমি ঈদ করে আবার নর্থ বেঙ্গলে আসবো। কি খেলা হবে তো? খেলা হোগা, খেলা হবে। জলপাইগুড়িতে বিশ্ব ক্রীড়াঙ্গন বানিয়ে দিয়েছি, সাফারি বানিয়ে দিয়েছি, ভোরের আলো বানিয়ে দিয়েছি, মেডিকেল কলেজ বানিয়ে দিয়েছি, সার্কিট হাউস বানিয়ে দিয়েছি, ইউনিভার্সিটি বানিয়ে দিয়েছি, কলেজ বানিয়ে দিয়েছি, আলিপুর নতুন জেলা করে দিয়েছি। ধূপগুড়ি আমার নির্মল রায় বলেছিল আসুন আমার এখানে মহকুমা করতে হবে, ইলেকশনের কদিন বাদে মহকুমা করে দিয়েছি, হাসপাতালও মহকুমা হয়ে গেছে। উনি জেতবার পরে আমাকে যা বলবেন আমি আবার দেখে দেবো। আল্লাহ আপনাদের দোয়া কবুল করুক। গুড ফ্রাইডে গেছে, ইস্টার স্যাটারডে গেছে, মে গড ব্লেস অল অফ ইউ। এবং শুভ নববর্ষ আসছে, আপনাদের অনেক অভিনন্দন। এছাড়াও আরও অনেক উৎসব হবে, সব উৎসবের অভিনন্দন। আর তাছাড়াও অন্নপূর্ণা পুজোও আসছে, মনে রাখবেন অন্নপূর্ণা পুজোরও সকলকে অভিনন্দন। দাঙ্গা করে নয়, শান্তি করে, শঙ্খ বাজিয়ে, উলুধ্বনি দিয়ে, আজানের ধ্বনি দিয়ে, প্রে করে, সবাইকে সাথে নিয়ে, মনে রাখবেন। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ঝড়ে আহতদের সফল অস্ত্রোপচার করা হয়েছে। এই তথ্য দিয়ে এদিন জলপাইগুড়ি সরকারি মেডিকেল কলেজের এমএসভিপি কল্যাণ খা বলেন, মোট 7 জনের সফল অস্ত্রোপচার করা হলো। বিভিন্ন দিক খতিয়ে দেখে ঝড়ে আহতদের বিভিন্ন ধরনের অর্থোপেডিক সার্জিক্যাল সমস্যার অপারেশন করা হচ্ছে। অপারেশনের পর সকলে সুস্থ আছেন বলে জানান তিনি। উল্লেখ্য, গত রবিবারের বিধ্বংসী ঘূর্ণিঝড়ে জলপাইগুড়ি সদর ব্লকের কিছু জায়গা ও ময়নাগুড়ি ব্লকের বার্নিশ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। প্রচুর মানুষ আহত হয়ে ভর্তি হন জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। ওই দিন রাতেই খবর পেয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়িতে ছুটে আসেন আহতদের দেখতে। হাসপাতালে রোগীদের চিকিৎসা পরিষেবা প্রদানে সন্তুষ্ট হয়ে তিনি ধন্যবাদ জানিয়েছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের। যারা ওই আমাদের ঝড়ে আহত হয়ে ভর্তি ছিলেন তাদের মধ্যে 7 জনের অপারেশন করা হয়েছে। বিভিন্ন ধরনের যে অর্থোপেডিক বা সার্জিক্যাল প্রবলেম ছিল সেইগুলো সমস্ত ইনভেস্টিগেশন কমপ্লিট করে তাদের অপারেশন করতে পেরেছি এবং প্রত্যেকেই সুস্থ আছে, ভালো আছে। গত রবিবারের ঝড়ে বিপর্যস্ত মানুষদের পাশে দাঁড়ালো জলপাইগুড়ি জেলার লায়ন্স ক্লাব।
ঝড়ে ক্ষতি হওয়া জলপাইগুড়ির জেলার কয়েকটি এলাকায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে ত্রাণ বিলি থেকে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ চলছে। এবার সেই সমস্ত বিপর্যস্ত মানুষদের পাশে দাঁড়ালো জলপাইগুড়ি লায়ন্স ক্লাব। দুদিন থেকে তারা ত্রাণ বিলি করে যাচ্ছেন ঝড়ে বিপর্যস্ত মানুষদের জন্য। গতকালও আজ বার্নিশ কালীবাড়ি রোডে কয়েক হাজার মানুষদের জন্য ত্রাণ বিলি করে যাচ্ছেন তারা। ফয়েল প্যাকেটের মধ্যে রান্না করা খাবার বিলি করে তারা। আমার নাম প্রদীপ চন্দ্র, আমি জলপাইগুড়ি লায়ন্স ক্লাবের 2023-24-এর প্রেসিডেন্ট। আপনি এখানে এই ঝড়ে যে বিধ্বস্ত এলাকাতে এসছেন, আপনারা কিভাবে আপনারা সাহায্য করছেন? আমরা পরশুদিন এসেছিলাম, মেম্বাররা 10 জনের মতো মেম্বার এসেছি। এসে পরিস্থিতি দেখে আমরা ঠিক করলাম যে আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থাটাই করব। তা সেই হিসাবে আমরা গতকাল 1000 জনের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি। ফয়েল প্যাকেই সম্পূর্ণ খাওয়া যাচ্ছে, যার যেই ফ্যামিলিতে যতজন আছে তারা নিয়ে যাচ্ছে। সেইভাবে 5 জন 7 জন 4 জন 5 জন যেভাবে হোক নিচ্ছে। আর আজকেও আমরা 1000 জনের খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি। এটা হলো আপনার বার্নিশ কালীবাড়ি রোড, সংখ্যালঘু অধ্যুষিত গ্রামই বলা চলে। পরিস্থিতি খুবই খারাপ, মানে সাংঘাতিক খারাপ। তা আমরা চিন্তা করছি যে এই 1000-2000 জনের তো আমরা ব্যবস্থা করলাম, এরপরে যদি প্রয়োজন হয় আমরা আবার এগিয়ে আসবো। ধন্যবাদ। অবশেষে অচলাবস্থা কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরছে মাল ব্লকের শাইলি চা বাগান। 2 কিস্তির বকেয়া টাকা নিয়ে বনিবনা শুরু হয়েছিল শ্রমিক ও মালিক পক্ষের। তারপর 5ই ফেব্রুয়ারি শ্রমিকদের আন্দোলনের জেরে বন্ধ হয়ে যায় শাইলি চা বাগান। কর্মহীন হয়ে পড়ে বহু শ্রমিক। এই আর্থিক অনটনের মধ্যে একাধিক বা ত্রিপাক্ষিক বৈঠক হয়েছিল মালবাজার শ্রম বিভাগের অফিসে। সুরাহা না হয় 3রা এপ্রিল জেলা শাসকের দপ্তরে ত্রিপাক্ষিক বৈঠক ডাকা হয়। বুধবার বিকেলে বৈঠকে বাগান চালু করার সিদ্ধান্ত নেয় সব পক্ষ। আগামী বৃহস্পতিবার থেকেই শাইলি বাগানের কাজ শুরু করবে শ্রমিকরা। সেই সাথে তাদের বকেয়া মজুরি 2 কিস্তিতে 12 ও 26 এপ্রিল মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। এই ব্যাপারে আদিবাসী উন্নয়ন মন্ত্রী বলুচিক বড়াইক বলেন, বুধবার জলপাইগুড়িতে শ্রম দপ্তরের অফিসে ত্রিপাক্ষিক বৈঠক হয়। সেই বৈঠকে সিদ্ধান্ত হয় বৃহস্পতিবার থেকে খুলে যাচ্ছে মাল ব্লকের শাইলি চা বাগান। এই মাসের মধ্যেই শ্রমিকদের বকেয়া মজুরি মিটিয়ে দেওয়া হবে। চা বাগানের ট্রেড ইউনিয়নের নেতা নকুল সোনার, অর্জুন ছেত্রীরা উপস্থিত ছিলেন এই বৈঠকে। জলপাইগুড়িতে বৈঠক করলেন শাইলি বাগান নিয়ে, কি বাগান নিয়ে কি সুসংবাদ আসলে? দেখেন, মেনলি কালকে আমি যাতে সেই চা বাগান খোলা হয় তার জন্য আমরা ডিএলসি এলসিকে আমরা ফোন করেছিলাম, কথা বলেছিলাম যাতে ওইখানে ওই বাগানটা খোলার জন্য। তার সাথে সাথে আমরা চা বাগানের মালিকের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম যে চা বাগান আপনি বন্ধ করে রেখেছেন, যাতে ইমিডিয়েটলি তার ব্যবস্থা করেন। তো কালকে কথা বলার পরে আজকে একটা মিটিংয়ের ডেট হয়েছে, আর আজকে চা বাগানের মিটিং ছিল। ওইখানে আমাদের চা বাগানের ট্রেড ইউনিয়নের লিডার আমাদের নকুল সোনার ছিল, অর্জুন ছেত্রী ছিল, আমাদের ট্রেড ইউনিয়নের চা বাগানের নেতারা ছিল। তো কালকের থেকে সে চা বাগান খুলবে, সেটা এগ্রিমেন্টে আজকে হয়ে গেছে। আমাদের ওইখানে কিছু বকেয়া যে টাকা পাওনা আছে শ্রমিকদের, যে পেমেন্ট যেটা, সেই পেমেন্ট যেটা ফোর্টনাইট পেমেন্ট যেটা আছে, সেটা চা বাগান খোলার পরের দিনই সেই পেমেন্টটা দিবে। তার 7 তারিখ আবার একটা পেমেন্ট দিবে। এই মাসে 3টা পেমেন্ট দিবে, যাতে যে শ্রমিকদের যেটা টাকা পায় নাই সেই সমস্ত টাকা সে দিবে। সে এগ্রিমেন্ট করে আজকে বাগানটা মোটামুটি ফাইনাল হয়ে গেছে, কালকে থেকে সেই বাগান খুলবে। এটা শ্রমিকের জন্য খুবই ভালো, আর আমাদের জন্য ভালো যে আমরা আগের থেকে আমাদের নির্দেশ ছিল যে সমস্ত চা বাগান, যে বাগান বন্ধ আছে সেই বাগান খোলার জন্য। এখন নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।
আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। দিন দুপুরে আগুন জলপাইগুড়িতে। এলাকার বাসিন্দাদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে ছুটে আসে জলপাইগুড়ির দমকল বাহিনীও। সকাল থেকেই রোদের দাপট, গরমে হাঁসফাঁস জেলাবাসী। আর এরই মাঝে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য জলপাইগুড়িতে। আগুনে পুড়ে গেল একটি বাড়ি। জলপাইগুড়ি পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের ছোট চৌধুরী পাড়ার ঘটনা। ছোট চৌধুরী পাড়া নিবাসী আবু বক্কর সিদ্দিকী বলেন, তাদের একটি মাত্র ঘর, সেখানে 3 জন বাস করতেন। আজ ধর্মীয় কাজে তারা বাড়ির বাইরে রয়েছেন। ঘরের ভিতরে উনুন ছিল, সেই উনুন থেকে অগ্নিকাণ্ডের ঘটনার আশঙ্কা করছেন অনেকেই। সাথে সাথে জলপাইগুড়ি দমকল ও পুলিশে খবর দেয়। পরবর্তীতে দমকল বাহিনীর আধিকারিকরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও দমকল আসার আগেই সম্পূর্ণ বাড়ি ভস্মীভূত হয়ে যায়। আমরা বাড়ির লোককে খবর দিয়েছি। এই ঘন্টাখানেক আগে এখানে আচমকা ঘরের মধ্যে আগুন লাগে। আগুন একবারে গাছের উপরে উঠে গেছে, পুরো হাইট হয়ে গেছিল আগুনটা। একটাই ঘর ছিল এখানে। ওরা একজন মানে ওর বাবা থাকতো আর ওরা 2 ভাই থাকতো। ও নূর হোসেন। হ্যাঁ, না না, বাড়িতে কেউ ছিল না। ওরা 3 জনে ফেতরা উঠাইতে গেছিল। কি মনে হচ্ছে কি আগুন লাগতে পারে? ওরা হয়তো সকালবেলা ভোরবেলা রান্না বান্না করে রেখে গেছিল, ঘরের মধ্যে উনান ছিল, হয়তো ওই উনান থেকে কোনো আগুন ছড়াচ্ছিল। এমনি তো হাওয়া ছিল। ক্ষতি বলতে আর কোনো কিছু বাকি নেই, সব শেষ। নথি প্রয়োজনীয় নথি, আধার কার্ড হতে থাকতে পারে বা ভোটার কার্ড থাকতে পারে। ইতিমধ্যে বাইরে খবর দেওয়া হয়েছে? হ্যাঁ, খবর দেওয়া হয়েছে, ওরা আসতেছে। আমার নাম আবু বকর সিদ্দিক, পাহাড়পুর ছোট চৌধুরী পাড়া। কোথায় এসেছি? আমরা পাহাড়পুরে এসেছি। এইখানটা এসে দেখলাম যে ঘরটা সম্পূর্ণভাবে পুড়ে গেছে। আমরা জল টল দিয়ে সম্পূর্ণ নিবাচ্ছি। মোটামুটি 20-12 ফিটের একটা ঘর ছিল, পাশের সেদিয়া ছাপড়া ঘর। ওই ওনার যতদূর সম্ভব কোনো কারণে হয়তো পুড়ে গেছে, সেটা ঠিক বলতে পারবো না। হ্যাঁ, বলতে পারছি না এটা। আমরা এসে দেখলাম যে অর্ধেক পুড়ে গেছে। ও আমরা এই যে এখন নিভিয়ে দিচ্ছি, এইটুকু। কেউ ছিল ঘরে? তো ওরা বলছে যে কেউ ছিল না, সব ওই কাজে গেছে, এইটুকু। সম্পূর্ণ কি এখন তো দেখা যাচ্ছে সম্পূর্ণ মোটামুটি পুড়িয়ে গেছে, কিছুই তো নেই। এই ছোট ঘরের মধ্যে যতটুকু থাকার কথা সেটুকু তো নেই। কোথায় জায়গাটা? এটা পাহাড়পুর ছোট চৌধুরী পাড়া। আমার নাম হলো সোমনাথ সেনগুপ্ত, লিডার জলপাইগুড়ি ফায়ার ব্রিগেড। জলপাইগুড়ি টাউন ব্লক যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার জলপাইগুড়িতে। এদিন জলপাইগুড়ি কোঅপারেটিভ ব্যাংকের অডিটোরিয়ামে সভাটির আয়োজন করা হয়েছিল। সভায় টাউন ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন জেলা তৃণমূল চেয়ারম্যান খগেশ্বর রায়, যুব তৃণমূল জেলা সভাপতি সন্দীপ ছেত্রী প্রমুখ। আগামী দিনে তৃণমূল কংগ্রেসের লোকসভা আসনের প্রার্থী নির্মল চন্দ্র রায়কে জয়ী করার আহ্বান নিয়ে উপস্থিত বক্তারা বক্তব্য রাখেন। আমাদের জলপাইগুড়ি জেলার যুব সভাপতি সম্মানীয় সন্দীপ ছেত্রী মহাশয়ের নির্দেশে আজকে আমরা জলপাইগুড়ি টাউন ব্লকের পক্ষ থেকে, টাউন ব্লক যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা একটি সভার আয়োজন করেছি, যেটি আমাদের জনগর্জন সভার একটি অংশ। আগামী দিনে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে যুবকরা এবং যুবতীরা আমাদের শিরদাঁড়া, আমাদের দলের শিরদাঁড়া অর্থাৎ যুব তৃণমূল কংগ্রেস কীভাবে আগামী দিনে কাজ করবে এবং এই ইলেকশনকে আরও ত্বরান্বিত করবে, আমাদের যে প্রার্থী রয়েছে নির্মল চন্দ্র রায়, তাকে কীভাবে আরও বেশি সংখ্যক ভোটে জয়যুক্ত করা হবে, তার জন্যই আজকের আমাদের এই সভা। এবং আগামী দিনে আমাদের আগামীকাল অর্থাৎ 5 তারিখ আমাদের
দিদির সভা রয়েছে, সেই সভায় আমরা কে কীভাবে কী দায়িত্ব গ্রহণ করব সেই নিয়েই আজকের এই আলোচনা সভা। আমার পরিচয়, আমি সৌভিক চৌধুরী, কি দায়িত্ব? সদস্য। কেন্দ্রীয় সরকার মূল নিবাসীদের জন্য কিছুই করেনি, অভিযোগ জলপাইগুড়ি ভারত মুক্তি মোর্চা সংগঠনের। গত লোকসভা ভোটের আগে একাধিক প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি সরকার, সেই প্রতিশ্রুতি আজও পূরণ করা হয়নি বলে অভিযোগ। এমনই একাধিক অভিযোগ তুলে বুধবার সন্ধ্যায় জলপাইগুড়ি প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করল মোট 24টি মূল নিবাসীদের সংগঠন ভারত মুক্তি মোর্চা। সংগঠনের দাবি, দেশ জুড়ে শিক্ষিত বেকারদের সংখ্যা বাড়ছে। সংগঠনের বক্তব্য, এক সমীক্ষায় উঠে এসেছে প্রতিদিন গড়ে 38 জন শিক্ষিত বেকার যুবক যুবতী কাজ না পেয়ে আত্মহত্যা করছে। এই পরিস্থিতিতে দ্বিতীয়বার আর কেন্দ্রের বিজেপি সরকারকে ভোট না দেওয়ার বার্তা দিলেন সংগঠনের বিদ্যার্থী যুব বেরোজগার মোর্চার ডিভিশনাল ইনচার্জ কর্ম হাসদা। তিনি বলেন, লোকসভা ভোট গুরুত্বপূর্ণ ভোট, এই ভোটে সবাইকে ভেবে ভোট দিতে হবে, কারণ এটা ছাত্র যুব লড়াই। এদিকে সংগঠনের জেলা আহ্বায়ক আজিজুল রহমান বলেন, দেশে একটি মাত্র শিক্ষানীতি চালু ও কৃষকদের বিভিন্ন সুবিধা প্রদান এখনো হয়নি। কেন্দ্র সরকার সিএএ ও এনআরসি নিয়ে ভয় দেখাচ্ছে। আমরা অরাজনৈতিক সংগঠন বিজেপি বাদে যে কোনো দলকে ভোট দেওয়ার আবেদন জানাই। বেশি সমস্যা হচ্ছে যুবকদের। এনসিআরবির রিপোর্ট অনুযায়ী প্রতিদিন 38 জন করে সুশিক্ষিত বেরোজগার আত্মহত্যা করছে। কেন আত্মহত্যা করছে না? একটা যুবক, বাড়ির মা বাবা যে ওকে অনেক কষ্ট করে টাকা পয়সা দিয়ে পড়াশোনা করালো, শেষ পর্যন্ত সে যদি কর্মসংস্থান না পায়, সে বিভিন্ন রকম তার মাথায় হতাশা, দুশ্চিন্তা এসে সুইসাইড পর্যন্ত বাধ্য হচ্ছে। তাছাড়াও এই যে এটা হচ্ছে কি কারণে হচ্ছে? প্রাইভেটাইজেশনের কারণে। কেন্দ্র সরকারের এই বিভিন্ন রকম ভুল নীতি কারণে এইসব বেরোজগাররা প্রতিদিন আত্মহত্যা করছে, আর এটা সুশিক্ষিত বেরোজগার। তো আমি আমাদের এসটি ওবিসি তথা এসটি ওবিসি থেকে ধর্মান্তরিত মূল নিবাসী মাইনরিটি, এছাড়াও শিক্ষিত বুদ্ধিজীবী মহিলা, ছাত্র, যুব, বেরোজগার, কৃষক, মেহনতি মানুষ, মজদুর, এনাদের উদ্দেশ্যে একটা মেসেজ বা বার্তা দিতে চাই যে এইবারের ভোট শুধু ভোট না, এটা একটা লড়াই। এই ভোট যদি আপনারা মানে ভুল প্রয়োগ করেন, তাহলে কিন্তু আগামী কয়েক প্রজন্ম আপনাদের খুব সমস্যায় ভুগবে। সেই কারণে এই যে কেন্দ্রে যে সরকার রয়েছে, এদের মোটে ভোট দেওয়া চলবে না। এই ভোট না, লড়াই। কিসের লড়াই? সংবিধান বাঁচার লড়াই, মা বোনেদের মান সম্মান স্বাভিমান রক্ষার লড়াই। আমরা ভারতবর্ষের নাগরিক, সেই ভারতবর্ষের নাগরিককে সিএএর নামে, নাগরিকত্ব সংশোধন আইনের মাধ্যমে, এনআরসির নামে একটা ভয় ভীতি দেখিয়ে আমাদেরকে আলাদা করার চেষ্টা করছেন। আমরা ভারতবর্ষের নাগরিক, আমরা যাতে এই ভয় ভীতি না দেখে একটা জায়গার সমাজে আমরাও সিএ, দেখুন ওনারা যেটা বলছে সেটা হচ্ছে রাজনৈতিক ক্ষেত্রে বলছে, আমরা সিএ বা এনআরসির পক্ষে আমরাও, কিন্তু সেটা হোক ডিএনএ গত ভিত্তিতে, ডিএনএর দিক থেকে হোক। যদি ডিএনএর দিক থেকে হয় তাহলে আমরা ভারতবর্ষের মূল নাগরিককে এখানকার অধিবাসী কিনা সেটা কিন্তু অলরেডি প্রকাশ পেয়ে যাবে। ভিত্তিতে জন্য কাগজকে যে কেউ বানায় নিতে পারে। সমর্থন করছেন তাহলে? না, আমরা সাংগঠনিকভাবে সেইভাবে কোনো দলকেই আমরা সমর্থন করছি না। আপনাদের মূল বক্তব্য কি? বিভিন্ন দল আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। আমরা বলছি যে ভারতবর্ষে বর্তমানে যে দল ক্ষমতায় রয়েছেন, এক কথায় বিজেপি, এই দল ভোটের সময় আমাদের যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন জনসাধারণকে, তার কোনোটাই পূরণ করেনি। ওনারা ভোটে জেতার সাথে বিভিন্ন কোম্পানি কাছ থেকে টাকা নিয়ে ভোটে লড়েছেন, যেটাকে ভারতবর্ষে এখন ইলেকট্রাল বন্ড কেলেঙ্কারি বলে সারা পৃথিবীর মানুষ জানে। শিক্ষকদের নিরাপত্তার দাবিতে জেলা প্রশাসনের দ্বারস্থ বামপন্থী শিক্ষক সংগঠন। এবিটিএ ও এবিপিটিএ জলপাইগুড়ি জেলা শাখার পক্ষ থেকে জেলা নির্বাচনী আধিকারিক ও জেলা শাসকের কাছে ভোটকর্মী হিসেবে যে সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী আসন্ন লোকসভা নির্বাচনে নিযুক্ত হয়েছেন, তাদের উপযুক্ত নিরাপত্তা সহ নির্বাচন সংক্রান্ত অন্যান্য বিষয়গুলি নিয়ে ডেপুটেশন দেওয়া হয় বৃহস্পতিবার।
এই দিন সকালে এবিটিএ ও এবিপিটি এর শিক্ষক সংগঠনের সদস্যরা জেলা প্রশাসনের কাছে দ্বারস্থ হন। মূলত এ বিষয়ে নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদক বিপ্লব ঝা বলেন, ভোটকর্মী হিসেবে আমরা ভোট কেন্দ্রে যাই, কিন্তু আমাদের সঠিক নিরাপত্তা থাকে না। তাই নিরাপত্তার দাবিতে আজকের এই কর্মসূচি। উপস্থিত ছিলেন এবিটিএ এর জেলা সম্পাদক প্রসেনজিৎ সাহা সহ অন্যান্য শিক্ষকরা। এগুলোতে যাওয়া আসা এগুলোর ক্ষেত্রে পরিবহনের সুস্থ ব্যবস্থা আমরা চাইছি। ইডিসি ভোট এবং পোস্টাল ব্যালট বিগত দিনে আমরা অনেক সময় পাইনি এবং ভোট দিতে পারিনি। যারা ভোট নিতে যাইছি তারাই আমরা নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারছি না। এই বিষয়টা এর সাথে দাঁড়িয়ে আমরা যেটা বলেছি যে বহু শিক্ষক শিক্ষিকা দুজনেরই ডিউটি পড়েছে। তাদের ছোট ছোট শিশু আছে, যাদের বাচ্চা ছেলে আছে, মেয়ে আছে, যাদের হচ্ছে যে রাখার কোনো জায়গা নেই, তারা কি করে তাদের রেখে ডিউটিতে যাবেন। তারা প্রেয়ার করেছিলেন তাদের ডিউটি রিলিজ করার জন্য, কিন্তু সেগুলো করা হয়নি। বহু অসুস্থ মানুষ আছেন যাদের ডিউটি রিলিজ করা হয়নি। আবার অন্যায়ভাবে এমন কিছু নাম বাদ দেওয়া হয়েছে যাদের প্রয়োজন নেই, বাদ দেওয়ার প্রয়োজন নেই, তাদের নামগুলো বাদ দেওয়া হয়েছে। এই সমস্ত বিষয়গুলো এর সাথে দাঁড়িয়ে আরও যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে সার্বিকভাবে হচ্ছে যে এই নির্বাচনটাকে নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন, ভয়হীন নির্বাচন করার জন্য যা যা প্রশাসনের করা দরকার সেটা করতে হবে। যে সমস্ত ভোটকর্মীরা ভোট নিতে যাবেন তাদের ওখানে হচ্ছে যে যেখানে ডিসিআরসি সেন্টার সেখানে যাতে তাদের বাইক গাড়ি রাখার সুবন্দোবস্ত থাকে তার ব্যবস্থা করতে হবে। মালবাজারে যারা ট্রেনিং নিতে যাবেন 6-7 তারিখ তাদের যাতায়াতের ব্যবস্থা, এই সার্বিক ব্যবস্থাগুলো নিয়েই আজকে আমরা এখানে এসছি, কথাবার্তা বলবো। এবং আমরা লক্ষ্য করছি শুরুতেই যদি দেখা যায় যে ভোটের নাম কাটার ক্ষেত্রে যে একটা বিভিন্ন ধরনের হচ্ছে যে বিষয় কাজ করছে। নামগুলো হচ্ছে যে সার্কেল থেকে যখন আসছে বিভিন্ন মানে ইনস্টিটিউট থেকে, তখন সেখান থেকে কিছু নাম অমিট হয়ে যাচ্ছে। বিডিও অফিসগুলোতে আসার পর কিছু নাম হারিয়ে যাচ্ছে। আবার হচ্ছে যে এখান থেকে প্রথম ট্রেনিং নেওয়ার পর দ্বিতীয় ট্রেনিংয়ে কিছু নাম হারিয়ে যাচ্ছে। এই যে বিষয়গুলো এর মধ্যে আমরা একটা গোটা বিষয়টার মধ্যে আমরা একটা অস্বচ্ছতা লক্ষ্য করছি। সেখানে দাঁড়িয়েই আমরা বলতে চাইছি যে শুরুতেই যদি অস্বচ্ছতা থাকে তাহলে নির্বাচন সুষ্ঠুভাবে হবে কেমন করে। এই কথাগুলোই জানান দেওয়ার জন্য আমরা আজকে এখানে এসেছি। আমরা তথ্য আকারে এই সমস্ত কথাগুলো আজকে তাদের সামনে তুলে ধরবো এবং উপযুক্ত সমাধান চাইব। এখন নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনাদের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিনবাজার মদনলাল ব্রিজমোহন নিয়ে এসেছে হোম ফার্নিশিং এর এক্সক্লুসিভ শোরুম বেঙ্গল ফার্নিশিং। এখানে পাবেন আকর্ষণীয় মন মাতানো রেডিমেড পর্দা, পর্দার কাপড়, সোফার কাপড়, বেডশিট, বেড কভার, টাওয়েল, কার্পেট, ডোহার, ব্লাইন্ডস, ওয়ালপেপার, কুইলস, ব্ল্যাঙ্কেট এবং অন্যান্য হোম ফার্নিশিং এর বিপুল সম্ভার। তাই আজই আসুন আমাদের নতুন শোরুমে। আমাদের ঠিকানা বেঙ্গল ফার্নিশিং, উকিলপাড়া, নিয়ার ডমিনোজ, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9733355575 এই নম্বরে। জলপাইগুড়ির প্রাণকেন্দ্র তথা শ্বাসবায়ু শহরের মাঝখান দিয়ে বয়ে যাওয়া করলা নদীর সংস্কার চায় সাহিত্যিক থেকে বিভিন্ন সংগঠনের সদস্যরা। জলপাইগুড়ির শ্বাসবায়ু করলা আর এই করলা নদীর সংস্কার চান সমাজসেবী থেকে বিশিষ্ট ব্যক্তিরা। দীর্ঘ বছর থেকে করলা নদীর অ্যাকশন প্ল্যান হবে, কিন্তু আজ পর্যন্ত সেই প্ল্যান কার্যকরী হয়নি। করলা নদীর বর্তমান পরিস্থিতি বেহাল অবস্থায় রয়েছে, চারিদিকে নোংরা আবর্জনায় পরিপূর্ণ। নদীর নাব্যতা আস্তে আস্তে নষ্ট হয়ে গিয়েছে, পরিণত হচ্ছে একটি খালে, আকারে হয়েছে ছোট। করলা নদীর সংস্কার না হলে জলপাইগুড়ির ক্ষতি হবে, তাই দ্রুত নদীর সংস্কার চায় তারা। সেই করলার পরিস্থিতি নিয়ে আমরা বহুবার আন্দোলন করেছি এবং করছিও, আজও করছি। করলার যে সংস্কার সেটা দরকার, এবং শুধু করলার সংস্কার নয়, জলপাইগুড়ির শ্বাসবায়ু হচ্ছে করলা। করলা যদি না বাঁচে জলপাইগুড়ি শহরও বাঁচবে না। এখন আবহাওয়া সংবাদ।
কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.5 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 20.5 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। বিএসএফ সিআইএসএফ দের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে বিজেপি নেতারা। ডকুমেন্টস আছে বলে মালবাজার জনসভায় বিস্ফোরক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও সিএএ এনআরসি নিয়েও সরব হন তিনি। বকেয়া মজুরি নিয়ে সমস্যা মালিক ও শ্রমিকদের মধ্যে, তারপর দীর্ঘদিনের অচলাবস্থা। অবশেষে স্বাভাবিক ছন্দে ফিরছে মাল ব্লকের শাইলি চা বাগান। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার। Preview.